দিদির কাছে গেছি, অনেক অভিযোগ নিয়ে গেছি। দিদি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে দেখে নেবো, কিন্তু দেখেননি দিদি। বুঝতে পারবে, আমি তো বলতে পারবো না। বিশ্বাস করুন, লকেটের সামনেই হয়নি, কখনো দেখাই হয়নি আমার। সরি, ওর সাথে আমার দেখাই হয়নি। যখন প্রচার করলাম তখনও দেখা হয়নি, এখনও আমার ওর সাথে দেখা হয়নি। বাট আমার মনে হয় না সেই কারণেও আসেনি, সেটা হতে পারে না। কারণ ও বিজেপি করছে 2014 সাল থেকে, একনিষ্ঠ কর্মী বিজেপিকে ভালোবেসে সে করেছে। সেও সেই মানুষদের মধ্যে যে প্রচুর ঝড় ঝাপটা সামলে এসছে বিজেপিতে, তো তার সাথে আমার কোনো কম্প্যারিজন নেই। লোকসভাতে বিক্ষোভ করলেন, করলেন, প্লাকেট লাগিয়ে বিদ্রোহ করলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা কথা বলেছেন। দিদি আপনি বলেছিলেন রচনা ব্যানার্জি বারবার সময় নষ্ট সোচ্চার হয়েছিলেন যে মমতা ব্যানার্জি হাত ধরে রাজনীতিতে এসেছি, ছাড়তে হলে মমতা ব্যানার্জির সাথেই ছাড়বো রাজনীতি, আমি না তার হাত দিয়ে আপনি প্রথম পারে। দেখুন, হ্যাঁ সত্যি কথা বলতে, যখন সত্যি ওনার হাত ধরে এসেছে মধ্যে কোনো মিথ্যা নেই। এবং মানুষ যখন ভালোবেসে, একটা মানুষকে ভালোবেসে যখন একটি কাজ করে, তার প্রতি একটা সবসময় একটা সফটনেস সবসময় কাজ করে। এবং সেই সময় যখন দলের পাশে ছিলাম, দলের হয়ে প্রচার করছি, দলের হয়ে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, ঝাপাঝাপি করছি, তখন এরকম ধরনের সেন্টিমেন্ট তো সবসময় মনের মধ্যে থাকে। সেন্টিমেন্টগুলো চলে যায় বা চলে গেছে, বা আমি কঠিন পাথর তা তো নই, আমিও তো একজন মানুষ, সেই হিসেবে ডেফিনেটলি বলেছিলাম। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিদিকে ভালোবাসি বলে তো মানুষের জন্য কাজ করতে এসেছি, সেটা করবো না তা তো হতে পারে। আজকে আমি দিদিকে ভালোবেসে ঘরে বসে থাকতে হতো। আজকে আমি ওই মাস গেলে এমপির মাইনেটা পেতাম, দিয়ে ঘরে বসে থাকতাম। সেটা করতে তো আমি আসিনি, আমি তো মাইনে পাওয়ার জন্য আসিনি। আজকে আমি আগামী 3 বছরে কাজ করব, যদি কাজ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, যদি কাজ করতে পারি তো রাজনীতি। কিছু করার নেই, আমারও এটা দুর্ভাগ্য, আমার বিধায়কদের কেউ ভোট দেয়নি। বলতে পারবো না মানুষ কি ভেবেছে। আজকে যেই মানুষরা রাস্তায় নেমে চেঁচামেচি করছেন, যে বা সংবাদ মাধ্যমে যে এত মেসেজ, এত ট্রোলিংয়ের, এত বক্তব্য, এত কথা সবাই লিখছেন যে আমরা পার্টি বদল করেছি, আমরা ছেড়ে চলে এসেছি, এত তৃণমূলের প্রতি সকলের ভালোবাসা, তাহলে ভোটটা পেল না কেন তৃণমূল? তাহলে কারা ভোটটা দিল না? আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ফেস, তৃণমূলের জোড়া ফুলের লোগো ডেফিনেটলি একটা কারণ। কিন্তু আমি তো সাধারণ মেয়ে ছিলাম না। আজকে আমাকে হুগলিতে লকেট চ্যাটার্জির পাশে দাঁড় করানো হলো কেন? আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1-এ মঞ্চে গেলেন কেন? খেলতে গেলেন কেন? এত বছর তো উনি যাননি, দিদি নাম্বার 1 তো 15 বছর ধরে চলছিল, তারপরে উনি গেছেন। আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার খেলাতে গেছেন, উনি খেললেন। কিন্তু মনের মধ্যে ছিল যে রচনা তারা না বলবেই, আমি যদি খেলতে না যাই রচনা না বলবে, তো রচনার সাথে খেলি, একটু মজা করি, আনন্দ করি, রচনা হ্যাঁ বলবে। তো সেটাই ঠিক হয়েছে অ্যাকচুয়ালি। আমি সেটাই বলতে চাই, মানে আজকাল সোশ্যাল মিডিয়া, মানে উইথ ডিউ রেসপেক্ট টু আপনাদের সবাইকে, আমি আপনাদের কাউকে বলছি না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটি বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা কেউ বিবেচনা করে না। আজকে আমি আপনাদের সামনে এই নিয়ে না হয় 2 বছরের মধ্যে বোধহয় 50 বার আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছি। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল, কোনোদিনও আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? আমি আমার সম্বন্ধে কোনোদিনও কোনো বড়াই করেছি আজ অবধি যে আমি কী করেছি কী না করেছি, কোনোদিনও আমি বলি। সেই দিন ওই ইন্টারভিউটা আমাকে বলতে বাধ্য করা হলো, কারণ একজন সাংসদ এই কথাটা তুলেছিলেন, থাকে তো আরবানাতে কজন লোক আসে দেখা করতে, কেন বললেন? কেন আমি কোথায় থাকি তাতে আপনার গাত্রদাহ কেন হয়? আমি কি করছি না করছি, আমার বাড়িতে কজন আসছে না আসছে, আপনার গাত্রদাহ কেন হয়? কেন তুললেন এই কথাটা? আমি তো তুলি না, আমি তো অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করি। আমি গড়িয়ার থেকে জামা কাপড় আমিও কিনে পরি। অনেকে বলেছেন গড়িয়ার থেকে জামা কাপড় কিনি, গড়িয়ার থেকে জামা কাপড় আমি কিনি, আমার মা থাকেন গড়িয়াতে। আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই, আমি এখনও গড়িয়াতে বাজারে নিজে গিয়ে বাজার করি, ফল কিনি নিজের বাড়ির জন্য। আমি এতটাই সাধারণভাবে জীবনযাপন করি। আমি এখনও আপনাদের বাবা 55 চুচুড়া রাস্তায় নেমে মিষ্টি কিনি বাড়ির জন্য। আমি সেই মানুষটি, আমার কাছে কোনো এগুলো কিচ্ছু যায় আসে না। আমি অত্যন্ত সাধারণভাবে বড় হয়েছি। আমি 600 স্কোয়ার ফুটের একটা ছোট্ট ফ্ল্যাটে জীবনে বড় হয়েছে, বাবা মা আমাকে বড় করেছে। আমি কোনো দিন নিজের বড়াই করি না, কিন্তু আমাকে যদি কোণ ঠাসা করা হয়, আমাকে যদি
এমন কোনো কথা বলা হয় যেটা আমাকে বলা উচিত নয়, তাহলে আমি তার রিভোল্ট করব। আপনাদেরকে আমি একটা সত্যি কথা বলি, আমি যখন এসেছিলাম রাজনীতিতে আমি 2 বছরে অনেক পরিপূর্ণ। আমি 2 বছর আগে এতটা পরিপূর্ণ ছিলাম না দাদা। তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমার ছবির শুটিং এবং ফিল্মের স্টুডিও নিয়ে। আমাকে দিদি যখন নিয়ে আসলেন রাজনীতিতে, আমাকে উনি সবাই আরেকটা কথা বলেন যে দিদি চাইলো আর তুমি চলে এলে। এটাও একটা খুব ফেমাস হয়ে গেছে যে না বলতে পারলেন না কেন। না বলতে পারিনি, কারণ দিদিকে খুব শ্রদ্ধা করতাম, এখনও করি, করবো না সেটা খুব বাজে কথা হবে যদি আমি বলি এই কথাটা। শ্রদ্ধা তো সবসময় ওনাকে করি, কিন্তু দিদি যখন বলেছিলেন রচনা এসো রাজনীতিতে, আমি না বলতে পারিনি, আমি চলে এসেছি। এবং আসার পরে যখন আমি দেখলাম যে এরমভাবে কাজকর্ম হয় এবং কাজের চিন্তাভাবনা নিয়ে যখন আসলাম, তখন আমার মনে হলো যে বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তারপরে আমার মনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসলো, অনেক কিছু বুঝলাম, জানলাম। তারপরে আমার এই ডিসিশন আসলো যে সরকারে যখন পরিবর্তন হয়েছে তখন আমার কিছু করার নেই। আমি যেই কারণে আমি এসেছি, আমার কাছে এখনও 3 বছর সময়টুকু আছে। আপনাদের বুঝতে হবে, আমার এরকম নয় যে আমার দল হেরে গেছে বলে আমার এমপির কেরিয়ার শেষ। আমার এমপির কেরিয়ার আরও 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির কেরিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশের সাপোর্ট দরকার। 29-এ কথা আজকে বলবো, 29-এ কথা এখন না। আমি কোনোদিনও প্ল্যান করিনি বলেই রাজনীতিতে এসেছি। কোনো কথা বলতে চাই না, আমি তৃণমূল নিয়ে কোনো কথা বলতে চাই না। যারা গেছেন 2 জন সাংসদ এবং কৃতজ্ঞত শিবিরে যারা গেছেন বিধায়করা, তারা নিজেদের এলাকাতে ঢুকেতেই পারছে না। মানে অনেক জায়গায় মানে সেখানকার বাসিন্দারা বলছে যে আমাদের এখানকার জনপ্রতিনিধিরা ভ্যানিশ হয়ে গেছে। এটা কেন? এই পরিস্থিতিটা কেন হলো? দেখুন, আমার মনে হয় কিছু মানুষের, আমি যেটা আপনাদের প্রথমেই বললাম যে মান অভিমান তো কিছু মান অভিমান তো প্রচুর মানুষের আছে। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস যারা মন থেকে করে এসছেন, ভালোবেসে করে এসছেন এত বছর ধরে, তাদের দলের প্রতি তো ভালোবাসা আছে। এটা তো না মানলে অন্যায় করা। তাদের ভালোবাসা আছে দলের প্রতি, দিদির প্রতি ভালোবাসা আছে, এবং তাদের মধ্যে সেই মান অভিমানটুকু আছে। তারা হয়তো যারা দলচ্যুত হয়েছেন বা দল ছেড়ে চলে গেছেন, তারা তাদের নিজস্ব কারণে চলে গেছে। কিন্তু যারা প্রকৃত অর্থে ভালোবাসেন তৃণমূল কংগ্রেসকে, তাদের হয়তো একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে, দুঃখ হচ্ছে, অভিমান হচ্ছে যে আমরা যাকে ভালোবেসে ভোট দিলাম তারা আমাদের পাশে আজকে নেই। সেই অভিমানের ক্ষেত্রে হয়তো তারা জনরোষ দেখিয়ে ফেলছেন, বা তারা হয়তো অভিমান করছেন বলে তারা হয়তো কথা বলছেন না বা আসছেন না সামনে। সেটা আমার মনে হয় সময়ের সাথে, দেখুন সময় বড় বলবান, টাইম হিলস আপ এভরিথিং। আমার মনে হয় সময়ের সাথে সাথে তারাও বুঝতে পারবেন এবং তারা সবাইকে গ্রহণ করবেন। তৃণমূলের একনিষ্ঠ কর্মী আছে, বিজেপিরও একনিষ্ঠ কর্মী আছে, যারা বহু বছর ধরে প্রচুর মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আজকে বিজেপি দলটিকে তৈরি করেছে। তাদের পাশে কজন দাঁড়িয়েছিলেন সেই সময়? কেউ তো ছিলেন না তাদের পাশে। তারা তো একা লড়াই করে গেছেন মাঠে। তখন তারাও মার খেয়েছেন সিপিএমের কাছ থেকে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে। তখন তো তাদের পাশে কেউ ছিল না, আমরা কেউ ছিলাম না তাদের পাশে তখন। আজকে আমরা বুঝে জেনে হয়তো আজকে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। তাদেরকেও সময় দিতে হবে আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য, কারণ তারাও সেই লড়াইটা করে এসছে এতদিন। তাদের পাশে কেউ ছিল না, তারা মার খেয়েছে এতদিন, তাদের পাশে কেউ ছিল না। তাদের ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটে অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি। আজকে যেটা হতে চলেছে, বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কীরকমভাবে কাজ এগোচ্ছে, কী দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবে না তারা খুশি নয় কাজ দেখে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়। একটু সময় দিন, নতুন সরকার এসেছে, তারা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরও ভালো ভালো কাজ